এই বাংলাদেশ টিমের আসলে ব্যাটিং গভীরতা নেই। আপনি হয়তোবা বললে অবাক হতে পারেন। এই বাংলাদেশ টিমটা ওডিআই স্কোয়াডের জন্য আসলে স্টেবল টিম না। হয়তোবা আপনি আমার উপরে রেগে যেতে পারেন, কিন্তু এটাই হচ্ছে আসল বাস্তবতা। যদি আমরা দুইটা দল, এদের মধ্যে স্কোয়াডের যে পার্থক্য এটা দেখি একবার, তাহলে আপনি স্পষ্ট হবেন যে শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশ দল এখন অনেকটা পিছিয়ে। শ্রীলঙ্কার মতো দল যেখানে 5টা জেনুইন অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার এবং বোলিং অলরাউন্ডার আছে, সেক্ষেত্রে বাংলাদেশ দলে মাত্র 2জন অলরাউন্ডার আছে। সে হচ্ছে মেহেদী হাসান মিরাজ এবং আরেকজন যে এখন পর্যন্ত অভিষেকই হয়নি, শামীম হোসেন পাটোয়ারি। সাকিব পরবর্তী সময়ে বাংলাদেশ প্রত্যেকটা ওডিআই ম্যাচের মধ্যে ব্যাকফুটে ছিল, কারণ সাকিব এমন একজন ক্রিকেটার যে আপনাকে দুইটা ডিপার্টমেন্টেই সমান তালে সাপোর্ট দেয়, ডেলিভারি করে। সেক্ষেত্রে যখন সাকিব বাংলাদেশ দলের স্কোয়াড থেকে সরে গেলেন, আহ, এরপর থেকে আসলে আমরা ওই রকমের ভাবে বাংলাদেশ দলে জেনুইন কোনো অলরাউন্ডার এখন পর্যন্ত আসছে না। কারণ যদি বাংলাদেশ দল এক্সট্রা একটা বলার নিতে চায়, তখন ব্যাটসম্যান একটা কম খেলাতে হয় এখন। আবার যদি আপনার ব্যাটসম্যান দরকার হয়, তখন দেখা যায় যে আপনি সিক্সথ এবং সেভেন্থ অপশন যে বলার, সেটা বাংলাদেশ দলে এখন সেই সেই সার্ভিস বাংলাদেশ দল এখন পাচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়? আমরা যদি শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার দুইটা দলের স্কোয়াডের মধ্যে একটু ডিফারেন্সটা দেখি, শ্রীলঙ্কার স্কোয়াডে 5জন জেনুইন অলরাউন্ডার রয়েছে যারা কিনা ভালোভাবে ডেলিভার করতে পারে। সেক্ষেত্রে অপরদিকে বাংলাদেশ দলের স্কোয়াডে মাত্র 2জন। এক হচ্ছে মেহেদী হাসান মিরাজ, আর একজন হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি, যে কিনা এখন পর্যন্ত ওডিআইতে অভিষেকই হয়নি। আমরা যদি তাদের স্ট্যাটটা একটু দেখি, আহ, চারিত আসালাঙ্কা ম্যাচ খেলেছে 73টি, এখন পর্যন্ত রান করেছে 2375 এবং তার অ্যাভারেজ হচ্ছে 43, 4টা 100 এবং 15টা 50 আছে। আসালাঙ্কার বোলিং স্ট্যাটটা যদি আমরা দেখি, এখন পর্যন্ত 73 ম্যাচে সে 16টা উইকেট পেয়েছে, গড় মাত্র 15 এবং ইকোনমি রেটটা হচ্ছে 4.79। একজন জেনুইন ব্যাটসম্যান আপনাকে যদি এই ধরনের সার্ভিস দেয়, তখন আপনার দলটা কোন পজিশনে থাকে সেটা সবসময় আমরা দেখে আসছি। আরেকজন ব্যাটিং অলরাউন্ডার স্পিনার রয়েছেন কামিন্দু মেন্ডিস। সে এখন পর্যন্ত 19টা ম্যাচে 353 রান, 27 গড়ে এবং এখন পর্যন্ত 2টা 50, ওরকমের ভাবে বোলিং ডেলিভারি এখন পর্যন্ত সে নিজেকে ওডিআইতে প্রমাণ করতে পারে নাই, তবে 2টা উইকেট পেয়েছে, ইকোনমিটা 6-এর একটু বেশি। এরপরে যিনি রয়েছেন জানিত লিওনাগে, 23 ম্যাচে 44 গড়ে 616 রান করেছেন। তার বোলিং এভারেজটা যদি আমরা একটু দেখি, মাত্র 2টা উইকেট পেয়েছেন, যদিও এখন পর্যন্ত বোলিং ওইভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি, তবে তার বোলিংটা আসলেই অনেক এফেক্টিভ হতে যাচ্ছে। এরপরে যিনি রয়েছেন ওয়েল্লালাগে, 29টি ম্যাচ খেলে ফেলেছেন, 22 গড়ে 379 রান করেছেন, একটা 50ও রয়েছে তার কেরিয়ারে। তার বোলিং অবস্থানটা যদি আমরা একটু দেখি, প্রায় 29 গড়ে 37টি উইকেট নিয়েছেন, ইকোনমি রেটটা হচ্ছে 5.15। তবে শ্রীলঙ্কা দলের সবচেয়ে অভিজ্ঞ যে ক্রিকেটার, তিনি হচ্ছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা অলরাউন্ডার প্যানেলে। তার যদি ব্যাটিং এবং বোলিং স্ট্যাটটা একটু আমরা লক্ষ্য করি, 63 ম্যাচ খেলে 22 গড়ে 977 রান করেছেন এখন পর্যন্ত, 4টা 50ও রয়েছে তার কেরিয়ারে। তবে তিনি বোলিংয়ে কিন্তু ম্যাজিক ফিগারের মাত্র একটা উইকেট দূরে আছেন। এখন পর্যন্ত 99টি উইকেট তিনি নিয়েছেন, 25 গড়ে এখন পর্যন্ত 99টি উইকেট তিনি নিয়েছেন, 5.15 ইকোনমি রেট। যেই দলটা 5জন অলরাউন্ডার আপনার স্কোয়াডে পাচ্ছে, সেই দলের স্ট্রেংথ, সেই দলের ব্যাটিং ডেপথ কতটুক গভীরে আমরা আসলে বিগত ওডিআই ম্যাচগুলোতে দেখছি। সেই ক্ষেত্রে বাংলাদেশ দল বলাই যায় যে এখান থেকে অনেক পিছানো, কারণ বাংলাদেশ দলে রয়েছেন মাত্র 2জন অলরাউন্ডার, একটা হচ্ছে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আর শামীম হোসেন পাটোয়ারি এখন পর্যন্ত তার অভিষেকই হয়নি।
মেহেদী হাসান মিরাজের যদি ব্যাটিং স্টেটটা আমরা একটু লক্ষ্য করি, 105 ম্যাচ তিনি খেলে ফেলেছেন, 24 গড়ে 1617 রান করেছেন এখন পর্যন্ত, দুইটা হান্ড্রেড, ঐতিহাসিক দুইটা হান্ড্রেড আমাদেরও এখন পর্যন্ত মনে আছে, এবং 6টা 50 তার রয়েছে। এখন পর্যন্ত তিনি 110টি উইকেট নিয়েছেন, 36 গড়ে। ইকোনমি রেটটা 5-এর একটু উপরে যদিও। তবে মেহেদী হাসান মিরাজই একমাত্র অভিজ্ঞ অলরাউন্ডার বাংলাদেশ দলের। সাকিব যেহেতু নেই, ওই রকমের ভাবে আর কেউ অলরাউন্ডার ডেলিভারি দেওয়ার মতো আসলে বাংলাদেশের স্কোয়াডে এখন পর্যন্ত নেই। মেহেদী হাসান মিরাজ এখন পর্যন্ত 110টি উইকেট নিয়েছেন 36 গড়ে, এবং ইকোনমি রেটটাও আসলে অত বেশি ভালো না, মাত্র 5.15। আমরা শামীম হোসেন পাটোয়ারির বোলিং এবং ব্যাটিং দুইটাই মোটামুটি এখন জানি, তিনি কেমন করবেন সেটা দেখার অপেক্ষায়। তবে দুইটা দলের যে ব্যাটিং ডেপথ, শ্রীলঙ্কা এক্ষেত্রে অনেক এগিয়ে, কারণ শ্রীলঙ্কা যদি মাত্র 3জন পেসার খেলায়, তাদের হাতে ফোর্থ পেসার অপশন আছে, এবং অলরাউন্ডারের যে ব্যাটিং এর ডেপথটা সেটাও অনেক লম্বা। কিন্তু বাংলাদেশ দল যদি একটা বোলিং অপশন বেশি রাখতে চায়, সেক্ষেত্রে আপনার ব্যাটিং অপশনটা ছেড়ে দিতে হচ্ছে। আবার ব্যাটিং যদি বেশি রাখতে চায়, তখন আপনার সিক্স সেভেন্থ অপশন বোলারটা আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে ওডিআইতে ভালো করার মতো যেই ব্যালেন্স স্কোয়াড দরকার, আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে ওইটা বাংলাদেশ টিম এখন নেই। বিসিবির অবশ্যই এটার উপরে লক্ষ্য করা উচিত, যেন বাংলাদেশ দল ভবিষ্যতে এই সংকট কাটিয়ে আসতে পারে। আমাদের কিন্তু এক সময় সাইফুদ্দিন ছিল, পাইপলাইনে এখন পর্যন্ত অনেক ক্রিকেটার আছে, তাদেরকে নার্সিং করা জরুরি এই অপশনগুলো আসলে স্টেবল করার জন্য। যদি বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা একটু লক্ষ্য করি, বাংলাদেশ দলে বেশ কিছু বামহাতি টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছেন। আসলে আপনার টানা 3-4টা ব্যাটসম্যান যদি বামহাতি থাকে, সেক্ষেত্রে একটা দল আপনাকে একটা মুখস্থ অপশনে বোলিং করে আপনাকে আটকে দিতে পারে। আমরা কিন্তু টেস্টে দেখে আসছি বাংলাদেশ দল 5-6 জন টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে নামার কারণে ডানহাতি অফ ব্রেক বোলারদের হাতে সবাই আউট হয়ে ক্রিজ থেকে চলে আসছেন। সেক্ষেত্রে প্রত্যেকটা দলই চাইবে একটা কমন প্যাটার্নে বাংলাদেশ দলকে অল আউট করতে। 2019 বিশ্বকাপের একটা ম্যাচ আপনাদের নিশ্চয়ই মনে আছে, সাকিবের সাথে 5 নম্বরে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক ইনিংস লিটন দাস খেলেন। লিটন দাস নতুন বলে যখন মুভমেন্ট আসে, তিনি সেটা ব্যালেন্স করতে পারেন না এখন। টেস্টে কিন্তু অলরেডি লিটন দাস 5 নম্বর পজিশনে ব্যাটিং করেন, এবং আমরা তার কাছ থেকে দারুণ পারফরমেন্স পাচ্ছি। সেক্ষেত্রে আমার মনে হয় যে ওডিআইতেও লিটন দাসকে 5 নম্বর পজিশনে খেলানো যায়। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন যদি বাংলাদেশ দল ঠিক রাখতে চায়, সেক্ষেত্রে মেহেদী মিরাজকে টপ অর্ডারে একে কিংবা দুয়ে ব্যাটিং করানো যেতে পারে, সেটা অবশ্যই ম্যানেজমেন্ট ভেবে দেখবেন। আমরা সবসময় দেখে আসছি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের এই পিচে সবসময় একটা স্প্রিন ট্র্যাক, এবং প্রথম ইনিংসের গড় হচ্ছে 260-65 এরকম, এবং দ্বিতীয় ইনিংসের গড় হচ্ছে 240-45 মতো। কিন্তু এবার সিনারিওটা একটু ভিন্ন। শ্রীলঙ্কা চাইবে বড় ধরনের স্কোর করে বাংলাদেশ দলকে চাপে রাখতে, এবং সেটাই হচ্ছে। পিচ রিপোর্ট কিন্তু তাই বলছে, একটা ফ্ল্যাট পিচ এখানে দেখা যাচ্ছে প্রেমাদাসা স্টেডিয়ামে, এবং ক্যাপ্টেন কিন্তু সেই কথাই বলেছেন যে আমরা চাই বড় একটা স্কোর করতে বাংলাদেশের বিপক্ষে, এবং বাংলাদেশকে সেই রানের চাপে ফেলেই কিন্তু শ্রীলঙ্কা ম্যাচটা বের করে নিতে চাইবে। কারণ আমরা জানি যে বাংলাদেশ দল 270-80 রানেই সবসময় বেশিরভাগ স্কোর করে। সেক্ষেত্রে বাংলাদেশ দল বড় স্কোরে অভ্যস্ত নয়। যদি শ্রীলঙ্কা 330-40 রান নিতে পারে, বাংলাদেশ কিন্তু দ্বিতীয় ইনিংসে ওই রানটাই চেস করতে বাংলাদেশের ইতিহাস গড়তে হবে। প্রেমাদাসার এই পিচ দেখে মনে হচ্ছে 350-400 রানের পিচ। সেক্ষেত্রে শ্রীলঙ্কা চাইবে বাংলাদেশকে বড় একটি স্কোরের ফাঁদে ফেলতে। দেখা যাক বাংলাদেশ দল সেই চাপ কিভাবে সামলে নেয়, এবং কয়টা পেসার নিয়ে বাংলাদেশ দল আজকে মাঠে নামবে সেটা ম্যানেজমেন্ট ভেবে দেখবে। আমার মনে হয় যে এই এই পিচে 4 পেসার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তানজিম হাসান সাকিব আছে, হাসান মাহমুদ আছে, নাহিদ রানা আছে, স্কোয়াডে তাসকিন এবং মুস্তাফিজ, দুই অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। কমেন্ট বক্সে আপনাদের প্রেডিকশনটা জানতে চাচ্ছি, বাংলাদেশ দল এই ম্যাচে কিরকমের পারফরমেন্স করবে। ধন্যবাদ।